তো লেটস স্টার্ট। দেখো, আমরা লাস্ট ডে যতদূর অঙ্ক করেছিলাম সেখান অবধি আমরা কী শিখেছিলাম না, অ্যাভারেজ অফ কনজিকিউটিভ নাম্বার। যেটা মেন জিনিস আমরা শিখেছি সেটা হচ্ছে সমান্তর প্রগতিতে থাকা কোনো সিরিজের গড় আমরা কী করে নির্ণয় করি, তাই তো? সমান্তর প্রগতিতে থাকা কোনো সিরিজের গড় আমরা কীভাবে নির্ণয় করি না, সবসময় মনে রাখবো যে সমান্তর প্রগতিতে থাকা যে কোনো সিরিজের গড় সবসময় হয় তাদের মধ্যবর্তী সংখ্যা বা মিডল নাম্বার। এবার এই মধ্যবর্তী সংখ্যা কখন কীরকমভাবে আমরা দেখব সেটা ডিপেন্ড করে যে নাম্বার অফ টার্মসের ওপর। যদি আমরা দেখি যে নাম্বার অফ টার্মস মানে এন যদি অড থাকে, মানে নাম্বার অফ টার্মস যদি 3, 5, 7 এরকম থাকে, তাহলে একদম মধ্যবর্তী সংখ্যাটাই হবে আমাদের অ্যাভারেজ। আর যদি নাম্বার অফ টার্মস কী থাকে, ইভেন থাকে, লাইক যদি টোটাল নাম্বার অফ টার্মস থাকে 4টে, 6টা, 8টা, তখন আমরা কি করব, মধ্যবর্তী দুটো সংখ্যার অ্যাভারেজ হবে, আমার পুরো সিরিজটির গড়। ঠিক আছে, যেমন এখানে দেখতে পাচ্ছি 29, 33, 37, 41, 45, 49। তাহলে এখানে টোটাল কটা টার্ম আছে না, 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6টা টার্মের মধ্যবর্তী সংখ্যা তো পাওয়া সম্ভব নয়, কিন্তু যদি মধ্যবর্তী দুটো সংখ্যা নিয়ে নিই তাহলে এই দুটো সংখ্যার বাঁদিকে এবং ডান দিকে সমান সংখ্যক সংখ্যাই পড়ে থাকে। তাহলে এই দুটো সংখ্যার গড় যা হবে সেটাই হচ্ছে আমার এই পুরো সিরিজটার অ্যাভারেজ। তাহলে সমান্তর প্রগতিতে থাকা কোনো সিরিজের গড় নির্ণয় করার জন্য আমাকে কী করতে হবে, জাস্ট মিডল নাম্বার বার করতে হবে, তাহলেই আমি পেয়ে যাব সিরিজের গড় কী হবে। তার জন্য আমাকে অন্য কিছু ভাবার দরকার নেই। তাহলে এই কনসেপ্টের উপর বেস করে আমরা প্রায় অ্যাভারেজে অর্ধেক নাম্বার সিস্টেমের অঙ্ক করে ফেলতে পারবো, মানে রিলেটেড টু অ্যাভারেজ বাট ইটস অন নাম্বার সিস্টেম। ঠিক আছে, তাহলে সেখানে আমরা প্রথম শিখেছিলাম যে অ্যাভারেজ অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার, প্রথম এনটি প্রাকৃতিক সংখ্যার গড় কী হবে। আমরা সবসময় জানি যে অ্যাভারেজ বা গড় নির্ণয় করার আগে যেটা আমায় করতে হয় সেটা হচ্ছে আমাকে কি নির্ণয় করতে হয় না, টোটাল অবজারভেশনের সাম কত, টোটাল অবজারভেশনের যোগফল কত। তাহলে যেহেতু এখানে দেখছি প্রথম এনটি প্রাকৃতিক সংখ্যা, তাহলে প্রথম এনটি প্রাকৃতিক সংখ্যার আমাকে আগে যোগফল নির্ণয় করতে হবে, এবং তার জন্য আমাকে জানতে হবে যে প্রথম এনটি প্রাকৃতিক সংখ্যার যোগফলের ফর্মুলা কী। ফর্মুলা আমরা আগের দিনেই জেনে নিয়েছিলাম যে n ইন্টু n+1/2 হচ্ছে এনটি প্রাকৃতিক সংখ্যার যোগফলের সূত্র বা ফর্মুলা। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু খুবই উপকৃত হবে তোমরা যদি এই ফর্মুলাটা মনে রাখো। দেখছিলাম এবার আমরা অলরেডি এটাও আমরা শিখে ফেলেছিলাম যে অ্যাভারেজ অফ ফার্স্ট এন ইভেন নাম্বার, প্রথম এনটি জোড় সংখ্যার গড় কত। এবং আমরা জানি যে ইভেন নাম্বার কাদের বলে না, যেসব নাম্বার 2 দ্বারা বিভাজ্য হয়, 2 দ্বারা পুরোপুরি ভাগছে তাদের আমরা বলি ইভেন নাম্বার। আর এনটি ইভেন নাম্বারের যোগফল কী হয় না, n ইন্টু n+1। এনটি ইভেন সংখ্যার যোগফলের ফর্মুলা কি না, n ইন্টু n+1। তাহলে যদি এই যোগফলকে আমরা নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করে দিই তাহলেই আমরা অ্যাভারেজ পেয়ে যাব। আর অবজারভেশন মানে কি, কতগুলো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এনটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাহলে অবজারভেশন দিয়ে ভাগ করলেই আমি কী পেয়ে যাব না, অ্যাভারেজ পেয়ে যাব। তাহলে n ইন্টু n+1/n, দ্যাট ইজ n+1 হবে আমার এনটি ইভেন সংখ্যার গড়। ওকে, তো সিমিলারলি আমরা এনটি অড নাম্বারের বা বিজোড় সংখ্যার গড়ও আমরা নির্ণয় করেছিলাম। আমরা তার জন্য কি বলেছিলাম, জানতে কি হবে না, প্রথম এনটি কিন্তু ফার্স্ট এন। ওকে, প্রথম এনটি বিজোড় সংখ্যার আমার সমষ্টি কি হবে না, প্রথম এনটি বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে আমার n²। কত না, n²। তাহলে বিজোড় সংখ্যার সমষ্টি পেলাম আমরা n², তাহলে অ্যাভারেজ কী হবে, নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করব তাহলেই অ্যাভারেজ পেয়ে যাব। তাহলে অ্যাভারেজ কত হচ্ছে না, n²/n, দ্যাট ইজ nই হবে আমার এনটি বিজোড় সংখ্যার অ্যাভারেজ। তাহলে এটি একটি খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং এই কনসেপ্টের উপর বেশ করে তোমরা
এই ধরনের প্রশ্ন সেকেন্ডে করতে পারবে। তোমরা যদি পিএসসির এক্সামগুলো তোমরা যদি দেখো এবং স্পেশালি রেলওয়ের এক্সামগুলো এবং নট ইভেন পিএসসি বা রেলওয়ে, এসএসসিতেও এই প্রশ্ন এসছে অনেকবার। তাই জন্যে আমি বলি বারবার যে এসএসসি হচ্ছে এমন একটা পরীক্ষা যে পরীক্ষার আমরা যদি সমস্ত প্রিভিয়াস ইয়ারের অঙ্ক একবার সলভ করে নিতে পারি, আমার মনে হয় না পৃথিবীর আর কোনো এক্সাম আছে বলে যে এক্সাম তুমি ক্লিয়ার করতে পারবে না শুধু অঙ্কের জন্য। ঠিক আছে, তো চলে আসি নেক্সট কনসেপ্ট। এখান থেকে আমরা শুরু করব আজকের কনসেপ্ট, অ্যাভারেজ অফ কনজিকিউটিভ নাম্বারস। অ্যাভারেজ অফ কনজিকিউটিভ নাম্বারস। আচ্ছা, পরপর সংখ্যা। কনজিকিউটিভ নাম্বার কাদের বলে? কনজিকিউটিভ নাম্বার কাদের বলে? আমরা বলতে পারি 1 থেকে শুরু করে 2, 3, 4, 5, 6 এরম করে যত স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার আছে পৃথিবীতে, এই যে সেটটি, এটি হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। এই ন্যাচারাল নাম্বারের সেটে যে সমস্ত সংখ্যাগুলো আছে, এই প্রত্যেকটি সংখ্যা হচ্ছে কি না কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ নাম্বার হচ্ছে সেই সংখ্যা বা পরপর সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাদের মধ্যে গ্যাপ অলওয়েজ কী থাকবে? 1 হবে। এদের মধ্যে গ্যাপ কত থাকবে? ডিফারেন্স কত হবে? পরের এবং আগের সংখ্যার মধ্যে অলওয়েজ ডিফারেন্স কী হবে? 1ই হবে। তাহলে সেই সংখ্যা কি আমরা বলি কনজিকিউটিভ নাম্বার। তাহলে কনজিকিউটিভ নাম্বার যে শুধু 1 থেকেই শুরু হবে তার কোনো মানে নেই, যেখান থেকে খুশি আমরা কনজিকিউটিভ নাম্বার নিতে পারি। যেমন আমি বললাম একটি সেট 37, 38, 39, 40, 41, এই সেটটা দিলাম। এই সেটটাও সবসময় আমার কী হবে? কনজিকিউটিভ নাম্বার হবে। কারণ কি, দেখো প্রত্যেকটা নাম্বারের মধ্যে গ্যাপ কত? 1 করে। ঠিক আছে, তাহলে এই যে সেটটা আমরা বানালাম, বানিয়েছি, আগের সেটটা ছিল ধরে নাও n, এটাকে n বললাম কারণ এটা ন্যাচারাল নাম্বারের সেট। আর এখন যে সেটটা বানালাম এটাকে আমরা বলবো যে ন্যাচারাল নাম্বারের যে সেটটা ছিল সেই সেটেরই সাবসেট হচ্ছে এটা। সাবসেট কথাটা শুনতে হয়তো এখন অড লাগছে, এর গাণিতিক ব্যাখ্যা অনেক বড়, কিন্তু আমি তোমাদের জাস্ট ভাষা একটা উদাহরণ দিলাম যে এই যে টোটাল ঘরে যতগুলো সংখ্যা আছে 1 থেকে n অবধি, এই ঘর থেকে কিছু সংখ্যা বেছে নিয়ে যদি আমি আরেকটা সেট বানাই তাহলে তাকেই বলবো সাবসেট। ঠিক আছে, তাহলে এই যদি পুরো ঘর থেকে আমি কয়েকটা নাম্বারকে বেছে নিয়ে চলে আসি, কয়েকটা নাম্বারকে পরপর সংখ্যাকে নিয়ে চলে এলাম, কিন্তু তারাও কিন্তু কনজিকিউটিভ নাম্বারই তৈরি করবে। তার মানে শুধুমাত্র যে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের সেটই কনজিকিউটিভ নাম্বারের সেট তার কিন্তু কোনো অর্থ নেই। তো এর কারণ আমি কেন বললাম, এটা আমি কেন তোমাদের বোঝালাম, কারণ মনে হতেই পারে যখনই আমাকে বলবে যে কনজিকিউটিভ নাম্বার প্রথম 10টি কনজিকিউটিভ নাম্বারের আমাকে অ্যাভারেজ বলো, এবং আমাকে বলে দিল না যে কোথা থেকে শুরু হয়েছে, তাহলে কিন্তু অঙ্কটা ভুল। তোমরা কখনোই মেনে নিতে পারো না যে প্রথম দেওয়া আছে মানে এটা 1 থেকে শুরু হয়েছে। ঠিক আছে, অঙ্কটা ভুল দেওয়া আছে। যখনই আমাকে কনজিকিউটিভ নাম্বার বলে দেবে আমাকে শুরুর সংখ্যা বলে দিতে হবে। ঠিক আছে, তাহলে শুরুর সংখ্যা কত? 37 এবং লাস্ট সংখ্যা কত? দেখো 41। আমি শুধু এই সেটটা নিয়ে বিচার করছি এখন। তাহলে এই যে সেটটা বলা হয়েছে, বললো এই সেটটার অ্যাভারেজ কত হবে। তুমি কি করবে না 37 + 31 + 39 + 40 + 41 এদের সাম নির্ণয় করবে। সাম নির্ণয় করে যতগুলো সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ তাকে দিয়ে ভাগ করে দেবে, তাই তো। কিন্তু আমি বলবো না, তোমরা এরকম করবে না। কেন করবে না? তোমরা জানো যে যখনই একটা কনজিকিউটিভ নাম্বার বা পরপর সংখ্যার সেট তোমার কাছে দেখতে পাচ্ছ, তখন যদি তোমরা একটু চোখ খোলা রাখো, তুমি বলবে দাদা এটা আর কিছুই নয়, এটা একটি সমান্তর প্রগতি দেওয়া আছে। এটি একটি কী দেওয়া আছে? সমান্তর প্রগতি। কারণ কি, পরপর দুটি নাম্বারের মধ্যে গ্যাপ সবসময় সমান। 37 আর 38-এর মধ্যে যা গ্যাপ, 38 আর 39-এর মধ্যে তাই গ্যাপ, 39 আর 40-র মধ্যে তাই গ্যাপ, আর 40 এবং 41-এর মধ্যেও গ্যাপ তাই। তার মানে এটি একটি কী সেট আমরা পেয়েছি? আমরা কী সেট পেয়েছি না সমান্তর প্রগতির একটি সেট পেয়েছি, সমান্তর প্রগতির একটি সিরিজ পেয়েছি। তার মানে এটি একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতির একটি সিরিজ। আর আমরা জানি যে সমান্তর প্রগতিতে থাকা যে কোনো সিরিজের গড় বা অ্যাভারেজ নির্ণয় করার ফর্মুলা কি না, অ্যাভারেজ হবে আমার কী হবে? অ্যাভারেজ হবে প্রথম যে সংখ্যাটা দেখতে পাচ্ছি 37, লাস্ট সংখ্যাটা দেখতে পাচ্ছি 41, তাহলে 37 + 41/2।
37 প্লাস 41/2। তাহলে 37 আর 41কে যোগ করলে কত হয়? 7 আর 1 8, 4 আর 3 7, 78/2। 78/2 হবে আমার এই পুরো সংখ্যাটার অ্যাভারেজ। 78/2 করলে কত পাবো? 39। এবার তোমরা বলবে দাদা তাহলে এখানে তো আপনি এটাও বলেছিলেন যে যদি এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয় তাহলে এর মিডিল নাম্বারই সবসময় হবে অ্যাভারেজ। আমি বলবো হ্যাঁ অবশ্যই মিডিল নাম্বার হবে অ্যাভারেজ। তার মানে এই পুরো সে সিরিজটা দেখতে পাচ্ছি এর মিডিল নাম্বার আমরা দেখতে পাচ্ছি 39, তার মানে 39ই হবে অ্যাভারেজ। দেখো এটাও কিন্তু এখানে এর সঙ্গে ম্যাচ করে গেছে, তার মানে আমি যে ফর্মুলাটা তোমাদের বললাম সেটাও কিন্তু কারেক্ট। তাহলে যখন এটা কিন্তু তোমাদের আমি আগেও বুঝিয়েছি যে যদি মিডিল নাম্বার আমার অ্যাভারেজ হয় তাহলে সেই মিডিল নাম্বার কিন্তু আমরা সব জায়গায় পাবো, মানে 37 41 যোগ করে 2 দিয়ে ভাগ করলেও পাবো, 38 প্লাস 40 যোগ করে 2 দিয়ে ভাগ করলেও পাবো 39, এবং এর আশেপাশে যদি আরও একটা করে নাম্বার অ্যাড করি তখনও কিন্তু আমি অ্যাভারেজ 39ই পাবো। তাহলে এখান থেকে আমরা এটা শিখলাম যে যে কোনো কনজিকিউটিভ নাম্বারের সেট যদি আমাকে দেওয়া হয় তাহলে সেই সেটের ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বারকে যোগ করে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলেই আমি পেয়ে যাব অ্যাভারেজ। ঠিক আছে? তাহলে এই যে আমরা সূত্রটা শিখলাম এই সূত্রটা তখন আমাদের খুব হেল্পফুল হবে যদি আমাকে এরকম বলে দেয় যে পরপর কয়েকটি সংখ্যা দেওয়া হয়েছে, ধরো 500খানা সংখ্যা দেওয়া হয়েছে, 500টা, এই 500টা সংখ্যার প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যা বলে দেওয়া হলো এবং একটা কনজিকিউটিভ নাম্বার বলে দিল। ঠিক আছে? তখন আমি জাস্ট কী করবো না 500টা সংখ্যার আমি ফার্স্ট এবং লাস্ট টার্ম আমি দেওয়া হয়েছে তাদের যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, আমি অ্যাভারেজ পেয়ে যাব। ঠিক আছে? তাহলে কনজিকিউটিভ নাম্বারের অ্যাভারেজ নির্ণয় করার ফর্মুলা আমি কী দেখলাম? ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2। আশা করি প্রত্যেকের মনে থাকবে। আচ্ছা, এখন যে আমরা স্টেটমেন্টটা দেখতে পাচ্ছি আমাকে যে কোশ্চেনটা করা হয়েছে এই প্রশ্নটা আমরা অলরেডি আগে শিখেছি। ঠিক আছে? আগে শিখেছি, কখন শিখেছি দেখো এখানেই শিখেছি, অ্যাভারেজ অফ ফার্স্ট ইন অড নাম্বার, অ্যাভারেজ অফ ফার্স্ট ইন অড নাম্বার। ঠিক আছে? এবার অ্যাভারেজ অফ ফার্স্ট ইন অড নাম্বার আমি জানি কি না যে নাম্বার হবে যতগুলো নাম্বার থাকবে নাম্বার অফ অবজারভেশন সেটাই হবে অ্যাভারেজ। এবার যদি আমাকে প্রশ্ন এরকম দেয় যে 1 থেকে শুরু করে 45 অবধি যতগুলো অড নাম্বার আছে তাদের অ্যাভারেজ নির্ণয় করো, 1 থেকে শুরু করে 45 অবধি, তাহলে সেখানেও তোমরা বলতে পারবে যে হ্যাঁ এটাই হচ্ছে অ্যাভারেজ, যে 1 থেকে 45 অবধি অড নাম্বার চেয়েছে, তাহলে 1 থেকে 45-এর মধ্যে কতগুলো অড নাম্বার আমাকে কাউন্ট করতে হবে, 1 থেকে 45-এর মধ্যে কতগুলো অড নাম্বার আছে আমাকে কাউন্ট করতে হবে, কাউন্ট করে আমার যে কাউন্ট হবে সেটাই হবে আমার অ্যাভারেজ, তাই তো? এবার কেউ আমাকে বললো দাদা 1 থেকে 45-এর মধ্যে 45টা অড নাম্বার আছে, আমি কি যদি আমাকে এই আনসারটা কেউ দেয় আমি তাকে কি বলবো? আমি বলবো তুমি চরম মাথামোটা মানুষ, তোমার দ্বারা কিচ্ছু হবে না। ঠিক আছে? কারণ 1 থেকে যে n অবধি বিজোড় সংখ্যা বা অড নাম্বার তার মধ্যে কি গ্যাপ ইকুয়াল? যদি গ্যাপ ইকুয়াল হতো তাহলে আমি বলতাম যে 1 থেকে 45-এর মধ্যে 45টা সংখ্যা আছে, কিন্তু এর মধ্যে গ্যাপ ইকুয়াল না, তাদের প্রত্যেকের মধ্যে কি 2 করে গ্যাপ আছে, তাই তো? তো তাই জন্য আমার কী করতে হবে, ফর্মুলা জানতে হবে যে কতগুলো সংখ্যা আছে নির্ণয় করার। ঠিক আছে? তা আমার সেটা দরকার নেই, আমি সেটা এর জন্য একটা সুন্দর ফর্মুলা তোমাদের শেখাবো যে অ্যাভারেজ অফ 1 to n, 1 থেকে n অবধি বিজোড় সংখ্যার গড়। ঠিক আছে? তাহলে আমরা একটু আগেই শিখেছি যে যদি কোনো সিরিজের ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার দেয়া থাকে তাহলে ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বারকে 2 দিয়ে ভাগ করলেই আমি পেয়ে যাই কি, 2 দিয়ে ভাগ করলে কী পেয়ে যাই না অ্যাভারেজ পেয়ে যাই। এটা একমাত্র কি এপি সিরিজের জন্যই প্রযোজ্য, এপি সিরিজের জন্যই প্রযোজ্য এবং কনজিকিউটিভ নাম্বারের জন্যও প্রযোজ্য। ঠিক আছে? তাহলে এপি সিরিজ কি অড নাম্বারের সিরিজ এপি সিরিজ না? তুমি বলবে হ্যাঁ অবশ্যই, কারণ কি অড নাম্বার আমরা কোনগুলোকে বলবো যেগুলো 2 দিয়ে ভাগ যায় না, বা যে সংখ্যাগুলোর মধ্যে কি বলবো না 2 গ্যাপ আছে, যেমন 1 3 5 7 9। দেখো এগুলো কি 2 দিয়ে ভাগ যায়? কখনোই 2 দিয়ে ভাগ যায় না, এবং এদেরগুলোর মধ্যে গ্যাপ কত, সংখ্যাগুলোর মধ্যে 2 করেই গ্যাপ আছে। তার মানে এটা কি নাম্বার? এটা হচ্ছে
অড নাম্বার, এবং এটা কি না এপি সিরিজে আছে এমন কয়েকটি নাম্বারের সিরিজ, তাই তো? এটা কি এরিথমেটিক প্রোগ্রেশন তৈরি করতে পারে বা সমান্তর প্রগতি তৈরি করতে পারে। তাই যখনই সমান্তর প্রগতি তৈরি করতে পারবে তখন আমরা জানি যে এদের ফর্মুলা কী হবে, না এদের অ্যাভারেজের ফর্মুলা কী হবে, না অ্যাভারেজ ফর্মুলা হবে আইদার মিডল নাম্বার, যদি আমার সব কটা নাম্বার দেওয়া থাকে তার মধ্যে মিডল নাম্বার পেয়ে যাব, আর যদি সব নাম্বার না দেওয়া থাকে শুধু 1 to n বললো, তার মানে কি মধ্যিখানের নাম্বারগুলো আমাকে অমিট করে দিল, মধ্যিখানের নাম্বারগুলো আমাকে অমিট করে দিল। তাহলে আমি কি বলবো, যেহেতু এরা এপি, যেহেতু এরা এপিতে আছে, তা আমি কি বলবো, না 1 + 9/2, 1 + 9/2, তার মানে কত, না 5। তাহলে 5 হবে এদের অ্যাভারেজ। তাহলে সেই জন্যই এখানে ফর্মুলাটা এরমভাবে সাজানো হয়েছে যে যদি 1 থেকে n অবধি অড নাম্বারের গড় নির্ণয় করতে বলে, যদি 1 থেকে n পর্যন্ত অড নাম্বারের গড় নির্ণয় করতে বলে, তাহলে আমি তার অ্যাভারেজ এক লাইনে বলতে পারবো যে 1 + লাস্ট অড নাম্বার বাই 2। 1 + লাস্ট অড নাম্বার বাই 2। এবার আমি তোমাদের বলবো যে আলাদা করে এটা মনে রাখার কোনো দরকার নেই, এই ফর্মুলাটা জাস্ট আমার বলা দরকার তোমাদের, তাই বললাম। কারণ আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই, কারণ কি, কারণ আমি তোমাদের অলরেডি জেনারেল ফর্মুলা শিখিয়ে দিয়েছি যে কোনো এপি সিরিজের অ্যাভারেজ নির্ণয় করার বেস্ট ফর্মুলা হচ্ছে আইদার মিডল নাম্বার, অর যদি ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম দেওয়া থাকে তাদের যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? এবার তোমরা বলবে দাদা তাহলে আমাকে শেখালেন কেন এটা? কারণ তোমাদের এটা শেখানোর জন্য আমি শেখালাম যে অড নাম্বারের যে সিরিজ বা বিজোড় সংখ্যা যে সিরিজ, তারাও কিন্তু এরিথমেটিক প্রোগ্রেশনের একটি সিরিজ, এবং সেটা তোমাদের বোঝানোর জন্যই আমি এই ফর্মুলাটা তোমাদের জন্য বানালাম। বাট এটা কিন্তু কোনো আলাদা ফর্মুলা নয়, এই ফর্মুলাটা কিন্তু এই ফর্মুলার সঙ্গে একদম সেম, যে ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2 হবে এদের অ্যাভারেজ। ওকে, সিমিলারলি অ্যাভারেজ অফ 1 to n ইভেন নাম্বারস। তাহলে এবার তোমরা উঠতে উঠতে বলবে যে যেহেতু ইভেন নাম্বার আমরা দেখতে পাচ্ছি, জোড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড উই নো যে জোড় সংখ্যার যে সেট তারা হচ্ছে একটি এরিথমেটিক প্রোগ্রেশনের একটি সিরিজ বা সেট আমরা বলতে পারি। কারণ কি, জোড় সংখ্যা কাদের বলে, যে সংখ্যাগুলো 2 দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়, যেমন 2, 4, 6, 8, 10, তাই তো? তাহলে এই সংখ্যাগুলো কি না জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। তাহলে এই সংখ্যাগুলো যখন আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, তখন আমরা দেখেই বুঝে যাব যে এই সংখ্যার যে সিরিজটা আমি যেখানে লিখেছি তোমাদের জন্য, যে সিরিজটা কী সিরিজ, না এরিথমেটিক প্রোগ্রেশনের একটি সিরিজ বা সমান্তর প্রগতি একটি সিরিজ। সমান্তর প্রগতি হচ্ছে সেই প্রগতি যেখানে প্রত্যেকটা নাম্বারের মধ্যে গ্যাপ ইকুয়াল, 2 থেকে 4-এর মধ্যে যা গ্যাপ, 4 থেকে 6-এর মধ্যে তাই গ্যাপ, 6 থেকে 8-এর মধ্যে তাই গ্যাপ, এবং 8 থেকে 10-এর মধ্যেও তাই গ্যাপ। তো এখন যত নাম্বারই থাকুক না কেন, প্রত্যেকটা নাম্বারের মধ্যে গ্যাপ, কনজিকিউটিভ নাম্বারের মধ্যে গ্যাপ, অবভিয়াসলি কনজিকিউটিভ নাম্বারের মধ্যে গ্যাপ কত হবে, না 2 করে হবে। কনজিকিউটিভ নাম্বার বলতে কী বোঝায়, তার আগের এবং পরের সংখ্যা। 4-এর আগের সংখ্যাকে 2, 4-এর পরের সংখ্যা কি 6, তাহলে 4-এর আগের সংখ্যার থেকে যত ডিফারেন্স আছে 4-এর পরের সংখ্যার ডিফারেন্স ততটাই, ঠিক আছে? তাহলে এই ডিফারেন্স যদি সমান হয় তখন আমরা তাকে বলবো এরিথমেটিক প্রোগ্রেশনে আছে। সেই সিরিজটি কী প্রোগ্রেশনে আছে, না এরিথমেটিক প্রোগ্রেশনে আছে। আর এই এরিথমেটিক প্রোগ্রেশন চিনতে পারলে আমি বলে দেবো এদের অ্যাভারেজ কী হবে, না অ্যাভারেজ হবে আইদার মিডল নাম্বার অর ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2। তাহলে ফার্স্ট নাম্বার কত, 2 + 10/2 মানে 6। আর দেখো সেটাই হচ্ছে আমার মিডল নাম্বার। আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো, কারোর কোনো অসুবিধা নেই। এবার তাই জন্যই 1 থেকে শুরু করে n সংখ্যক জোড় সংখ্যার গড় নির্ণয় করার ফর্মুলাটা তোমাদের সামনে আশা করি ক্লিয়ার। তাহলে গড় কত হবে,
তাহলে দেখতে পাচ্ছ এখানে যে দুই, এই যে দুই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, এ সবসময় ফার্স্ট নাম্বার দুই থাকবে, কারণ আমি দেখতে পেয়েছি না অ্যাভারেজ অফ 1 to n, তাহলে 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যার গড় নির্ণয় করতে হবে, এবং 1 থেকে n অবধি জোড় সংখ্যার যে সেট তাদের মধ্যে ফার্স্ট জোড় সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 সবসময় কি কনস্ট্যান্ট, প্লাস এই যে 10 লিখেছি, এই 10টা কারণ কি আমি কেন লিখেছি, কারণ 10 হচ্ছে এখানে লাস্ট নাম্বার, তাই তো, তাই আমি 10-এর জায়গায় কী লিখবো ফর্মুলা, না লাস্ট ইভেন নাম্বার বাই 2। তাহলে আশা করি প্রত্যেকের ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপারটি, যে আলটিমেট আমরা কি বুঝলাম। চলো অ্যাভারেজ অফ স্কোয়ারস অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস, প্রথম nটি প্রাকৃতিক সংখ্যার বর্গের গড়। তাহলে এতক্ষণ আমরা যদি বর্গ না থাকতো, যদি আমরা স্কোয়ার এখানে না থাকতো, তাহলে আমরা হাসতে হাসতে বলতাম যে প্রথম nটি ন্যাচারাল নাম্বারের সংখ্যার গড় হচ্ছে কত, না n+1/2, কারণ কি সাম হচ্ছে n × n+1/2, তাহলে তাদের অ্যাভারেজ কত হবে, না n+1/2। আশা করি এটা মুখস্থ হয়ে গেছে। কিন্তু যখনই স্কোয়ার দিয়ে দিয়েছে, স্কোয়ার প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারকে স্কোয়ার যদি করা হয়, তাহলে তাদের আমাকে অ্যাভারেজ নির্ণয় করতে গেলে জানতে এটা হবে প্রথম, সেটা হচ্ছে সবসময় বলেছি আমি যে অ্যাভারেজ নির্ণয় করার আগে আমার যেটা প্রথম জানতে, সেটা হচ্ছে সাম নির্ণয় করতে হয়, তাই তো। তাহলে সাম অফ, যদি অ্যাভারেজ জায়গায় আমার সাম দেওয়া থাকে, সাম অফ স্কোয়ার অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, কী হবে, প্রথম nটি প্রাকৃতিক সংখ্যার বর্গের সাম কী হবে, সাম হবে মনে রাখবো n × n+1 × 2n+1/6, ঠিক আছে। এই ফর্মুলাটি একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যে প্রথম nটি স্কোয়ার সংখ্যার বা প্রথম nটি প্রাকৃতিক সংখ্যার বর্গের সমষ্টি কী হয়, সাম। তাহলে যখনই বর্গের সমষ্টি পেয়ে গেলাম, তখনই আমি জানি যে অ্যাভারেজ নির্ণয় করা আমার ইজি হয়ে গেল, কারণ অ্যাভারেজ কিছুই নয়, অ্যাভারেজ হচ্ছে সাম বাই নাম্বার অফ অবজারভেশন। তাহলে সাম বাই নাম্বার অফ অবজারভেশন মানে কি, সাম তো আমরা পেয়ে গেছি n × n+1 × 2n+1/6। তাহলে এই যে সামকে আমরা যদি নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করে দিই, নাম্বার অফ অবজারভেশন কত আছে, না nটি সংখ্যা বলেছে, তাহলে নাম্বার অফ অবজারভেশন তো nই হবে। তাহলে ভাগ করলে আমরা এই nটাকে কী লিখতে পারি, 1/n আকারে লিখতে পারি। তাই আলটিমেট এরমভাবে লেখার কোনো কারণই নেই, কারণ তোমরা এখন অনেক বড় হয়ে গেছো এবং অনেক কিছু শিখে গেছো আশা করি এই 6 মাসে। তাহলে n ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল কি, না n+1 × 2n+1/6। তাহলে এই ফর্মুলাটি কিন্তু খুবই উপকার পাবে যখন দেখবে তোমাদের ডাইরেক্ট প্রশ্ন এসছে, ঠিক আছে। তাহলে অ্যাভারেজ অফ স্কোয়ারস অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার আমি কি দেখতে পেলাম, না n+1 × 2n+1/6। ইজ ইট ক্লিয়ার গাইস? বলবে হ্যাঁ দা, একদম পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার। নেক্সট ওয়ান, না অ্যাভারেজ অফ কিউব অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। আচ্ছা, তা এতক্ষণ তো আমরা কী শিখলাম, স্কোয়ার শিখলাম। আচ্ছা, স্কোয়ার বলতে অ্যাকচুয়ালি সিরিজটার সেটটা কীরকম দেখতে হবে, তোমরা বলবে না সেটটা এরকম হবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার n স্কোয়ার। তাহলে এই সিরিজটির আমায় কী নির্ণয় করতে হলো, অ্যাভারেজ নির্ণয় করতে হলো, ঠিক আছে। এখানে প্লাস দিয়েছি মানে একদম আমি ডাইরেক্ট সাম বলেছি। তাহলে এই সামের ফর্মুলা হচ্ছে এই যে,
ঠিক আছে। এবার যখনই অ্যাভারেজ নির্ণয় করবো কী করবো না বাই এন করে দেবো, কারণ এখানে এনটি সংখ্যা আছে। তাহলে এটিই হচ্ছে আমার অ্যাকচুয়ালি অ্যাভারেজ নির্ণয় করতে বলেছে, 1 থেকে এন অবধি স্কোয়ার সংখ্যার সাম বাই নাম্বার অফ অবজারভেশন। এবার সিমিলারলি এখানে কি বলেছে না অ্যাভারেজ অফ কিউবস অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার। তাহলে অ্যাভারেজ জানার আগে আমার যেটা জানার দরকার সেটা হচ্ছে কি জানার দরকার না সাম জানার দরকার। তাহলে সাম অফ তাহলে সাম অফ কিউব অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার কী হবে? তুমি বলবে দাদা এই ফর্মুলাটি হচ্ছে খুবই ইজি একটি ফর্মুলা এবং সবাই জানে, এন ইন্টু এন প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার। বোঝা গেল? তার মানে কি প্রথম এনটি ন্যাচারাল নাম্বারের সমষ্টির যে ফর্মুলাটি ছিল সেটি কী ছিল না এন ইন্টু এন প্লাস 1 বাই 2। মনে রাখবো কী করে? প্রথম এনটি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, প্রাকৃতিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয় প্রাকৃতিক সংখ্যা, ন্যাচারাল নাম্বারের যে সামেশনের ফর্মুলা ছিল, সামেশনের ফর্মুলা কী ছিল না এন ইন্টু এন প্লাস 1 বাই 2। আশা করি দেখে মনে পড়ছে, যার মনে পড়বে না তার বলবো ব্রেনোলিয়ার রস খেতে হবে। তাই এক্ষুনি বলেছি যে প্রথম এনটি প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের সামেশনের ফর্মুলা কি না এন ইন্টু এন প্লাস 1 বাই 2। তাহলে জাস্ট এর স্কোয়ার করলেই আমি পেয়ে যাব না প্রথম এনটি কিউব প্রাকৃতিক সংখ্যার কিউবের সামেশন কী হবে। ঠিক আছে, তাহলে এই প্রাকৃতিক সংখ্যার কিউব মানে কী বোঝাচ্ছে, সেটটা কীরকম, সেটটা হচ্ছে এরকম 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস প্রথম এন মানেই হচ্ছে ফার্স্ট স্টার্টিং ফ্রম 1। ঠিক আছে, যখনই প্রথম বলে দেবে প্রথম এনটি প্রাকৃতিক সংখ্যা মানেই হচ্ছে সেটা 1 থেকে শুরু করে এন অবধি। ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার তাহলে আমি বুঝে গেলাম যে সাম পেয়ে গেছি কত না এন ইন্টু এন প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে আমাকে নির্ণয় করতে হবে কি অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ নির্ণয় করা সবচেয়ে সোজা জিনিস কি না সামকে যদি আমরা নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করে দিই তাহলে আমি দেখতে পাচ্ছি আলটিমেট আমি যদি এটাকে স্কোয়ার করি কীরকম দেখতে হবে দেখো তো, এন স্কোয়ার ইন্টু এন প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 4। আর অ্যাভারেজ করার জন্য আমায় কী করতে হবে না বাই এন দিয়ে ডিভাইড করে দিতে হবে, এন দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। তাহলে বাই এন আমরা নিচে দিয়েই করতে পারি, এটা আমরা আগেই শিখে গেছি। তাহলে দেখো এন আর এন স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে গেলো কি শুধু এন। তাহলে আলটিমেট অ্যাভারেজ ফর্মুলা কী পেলাম না এন ইন্টু এন প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 2 এর হোল স্কোয়ার বাই 2 সরি 2 না 4। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট নেই। তাই এই দুটি ফর্মুলা আমাকে মাথায় একটু জোর দিয়ে মনে রাখতে হবে, এই দুটি ফর্মুলাই আমাকে মনে রাখতে হবে, আদারওয়াইজ আমি আর কিছু এক্সট্রা প্রেশার তোমাদের দিইনি মনে রাখার জন্য। কারণ এই দুটি ফর্মুলা মনে রাখার কারণ হচ্ছে এরা কিন্তু এপি সিরিজ তৈরি করছে না। ঠিক আছে, এরা কিন্তু সমান্তর প্রগতি তৈরি করছে না, তাই এই দুটি ফর্মুলা আমাকে আলাদা করে মনে রাখতেই হবে। ঠিক আছে, চলে আসি নেক্সট টপিকে। আচ্ছা, এবার যে টপিকটা আমরা দেখছি অ্যাভারেজ অফ এন মাল্টিপলস অফ এনি নাম্বার, যে কোনো সংখ্যার এনতম গুণিতকের গড়। ঠিক আছে, এবার এই মাল্টিপল অফ এনি নাম্বার এটা আলাদা করে বলার দরকার ছিল না, তবুও আমি বলবো যদি তোমার মনে হয় তোমরা মনে রাখবে, যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এর আলাদা একটা ফর্মুলা মনে রাখো। এর কারণ আছে, কারণ ডাইরেক্ট প্রশ্ন তোমরা দেখতে পাবে এই টপিক থেকে, ডাইরেক্ট প্রশ্ন দেখতে পাবে। ডাইরেক্ট তোমায় বললো কোনো একটা সংখ্যা বলে দিল 80, বললো 80 বা 81 বা 82, এর প্রথম 8টি গুণিতকের অ্যাভারেজ কত হবে, প্রথম 8টি গুণিতকের অ্যাভারেজ। তো
এটা খুব হেকটিক যে 80-র পুরো নামটা তোমায় 8 অবধি করা, তারপর তার যোগ সামে করা, তারপর তার অ্যাভারেজ নির্ণয় করা, এটা খুবই হেকটিক। তো আমি বলবো যে তোমরা এই ফর্মুলাটা একটু মনে রাখো, এবং এই ফর্মুলাটা মনে রাখার উপায়ও তোমাদের বলবো। দেখো অ্যাভারেজ অফ এন মাল্টিপল অফ এনি নাম্বার, যে কোনো নাম্বারের তার ফর্মুলা কি? ডাইরেক্ট ফর্মুলা বলবো আমি। ফর্মুলা হচ্ছে সেই নাম্বারটি, যে নাম্বারের আমি মাল্টিপল নির্ণয় করব, যে নাম্বারের আমি মাল্টিপল নির্ণয় করছি, ইন্টু n+1/2 বলা হয়। বোঝা গেল? তাহলে যে কোনো এন গুণিতকের গড়, যে কোনো সংখ্যার অ্যাভারেজ অফ এন মাল্টিপলস অফ এনি নাম্বার, যে কোনো সংখ্যার এন গুণিতকের গড়। তাহলে আমাকে যদি বলে আমাকে যে কোনো সংখ্যা, আমি ধরলাম 7 বললাম, 7-এর 13টি গুণিতকের গড় বলতে বললো, 13টি গুণিতকের, ঠিক আছে? 7-এর 13টি গুণিতক মানে কি? 7-এর নামটা পড়বো 7 একে 7, 7 দুগুণে 14, এরম করে আলটিমেট 7 × 13, এই যে এতগুলো নাম্বার পাবো, তাদের আমি কি করব না অ্যাভারেজ নির্ণয় করব। তো এটা তোমাদের বুঝতেই পারছো যে এখানে ব্যাপারটা খুবই হেকটিক, তোমাদের পুরো সবকটা নাম্বার গুণ করে আবার যোগ করে তাকে অ্যাভারেজ নির্ণয় করা সম্ভব নয়। তার জন্য এই ফর্মুলাটা যদি তোমরা মনে রাখো খুব ইজিলি হয়ে যাবে। দেখো নাম্বারটা কি? 7। তাহলে এখানে এনের ভ্যালু কত? 13, কারণ 13টি গুণিতক আমাকে নির্ণয় করতে বলেছে। এন কি? কতগুলি গুণিতক আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে n × 13 + 1 14/2, তার মানে 49 হবে এদের অ্যাভারেজ, 49 হবে এদের অ্যাভারেজ। ঠিক আছে, বোঝা গেল? সবাই বলবে হ্যাঁ বুঝতে পেরেছি। এবার এখানে তোমাদের আরেকটা জিনিস আমি বলে রাখি, যেটা তোমাদের বলা উচিত ছিল, যেটা আমি আশা করছিলাম তোমরা বলবে। এই যে ফর্মুলাটা আমি তোমাদের বললাম, এই ফর্মুলাটা কিন্তু ইউজলেস। ঠিক আছে, আমি এতক্ষণ তোমাদের গল্প করলাম তোমাদের সঙ্গে। ইউজলেস কেন? কারণ তোমরা এটা বুঝতে পারলে না যে যখন আমি গুণিতক লিখছি, ধরো তোমাকে নামতা পড়ছি আমি, ধরো 5-এর নামতা, 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, এই যে নামতা আমরা পড়ছি, 7 একে 7, 7 দুগুণে 14, 7 তিনে 21, ঠিক আছে, 7 চারে 28, 7 পাঁচে 35, এই নামতা কিছুই নয়, নামতা সবসময় একটা এরিথমেটিক প্রোগ্রেশনের সিরিজ। এই নামতার কিছুই নয়, এটি একটি এরিথমেটিক প্রোগ্রেশনের সিরিজ। দেখো 5 আর 10-এর মধ্যে গ্যাপ কত? 5, 10 আর 15 5, 15 20 5, 20 থেকে 25 5, তার মানে সিরিজটি কী সিরিজ হবে? একটি এরিথমেটিক প্রোগ্রেশনের সিরিজ। তার মানে এই সিরিজটিও কী সিরিজ হবে? এরিথমেটিক প্রোগ্রেশনের সিরিজ। তাই যে কোনো সংখ্যার মাল্টিপল যে সিরিজ তৈরি করে সেটা সবসময় একটি সমান্তর প্রগতি তৈরি করে। তাহলে এই সমান্তর প্রগতি এটাও তৈরি করবে 13টি মাল্টিপল। তাহলে আমি প্রথম সংখ্যা জানি 7ই হবে, আর 13তম সংখ্যা কী হবে? 7 × 13 হবে, আর 7 × 13 করলে কত হয়? 91 হয়। তাহলে প্রথম সংখ্যা জানি, লাস্ট সংখ্যা জানি, এদের যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ পেয়ে যাব। 91 + 7 কত হবে? 98/2 করলে কত হবে? 49। দরকার আছে মনে রাখার? তাহলে তোমাদের এটা দিয়ে আমি এটা বোঝালাম যে কোনো সংখ্যার যদি আমাকে nতম মাল্টিপল নির্ণয় করতে বলে, এনি নাম্বার মাল্টিপল নির্ণয় করতে বলে, মাল্টিপলের অ্যাভারেজ, মাল্টিপল না, যদি আমাকে মাল্টিপলের অ্যাভারেজ নির্ণয় করতে বলে, ঠিক আছে, অ্যাভারেজ অফ n মাল্টিপলস অফ এনি নাম্বার, যে কোনো সংখ্যার nতম গুণিতকের গড় নির্ণয় করতে বলে, তাহলে আমি বুঝে নেব যে সেই যে সংখ্যার সেট, সেই সেটটি একটি কী হবে না সমান্তর প্রগতির একটি সেট হবে, এবং সেখান থেকে আমরা খুব সহজে চুটকিতে আমরা অ্যাভারেজ নির্ণয় করতে পারবো ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 করে। ওকে, তাহলে এই হলো তোমাদের গল্প কথা। এতক্ষণ তোমাদের যা যাবতীয় সংখ্যা আছে, মালা আছে, তাদের সমস্ত অ্যাভারেজ আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। এবার আমরা চলে আসবো ডাইরেক্ট অঙ্কে, এবং তার মধ্যে প্রথম অঙ্ক অলরেডি আমার বলা হয়ে গেছে। Subscribe.